আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে ইনুমারেশন ফর্ম বন্টনের ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। ৮ বিএলওকে শোকজ। ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চ এ রাজ্যে ইনুমারেশন ফর্ম বন্টনের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে। গত রাত ৮টা পর্যন্ত 4,17,00,000-এর বেশি ইনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে। রাজ্যের একাধিক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল। দ্বিতীয় হুগলি সেতু আজ ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ রয়েছে। ফিট ইন্ডিয়া মুভমেন্টের আওতায় কলকাতায় আজ অনুষ্ঠিত হচ্ছে ফিট ইন্ডিয়া সাইক্লোথন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শীতের আমেজ। সিএবি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। বুথ লেভেল অফিসার বিএলওরা ইনুমারেশন ফর্ম বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে বিলি করছেন এমন অভিযোগের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যেই ৮ জন বিএলওকে শোকজ করা হয়েছে। কোচবিহার, উত্তর 24 পরগনার মতো জেলার বিএলআররা এই তালিকায় রয়েছেন বলে সূত্রের খবর। বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম দেওয়ার বদলে স্কুল, পার্টি অফিস থেকে ফর্ম দেওয়ার অভিযোগেই এই শোকজ বলে জানা যাচ্ছে। বিএলও সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে কমিশন। এটি হল 03322310850। বিএলওদের কাজকর্মের উপর নজরদারির জন্য জেলা স্তরে কন্ট্রোল রুম তৈরি করতে বলা হয়েছে। প্রতি 10টি বুথের জন্য একজন করে বিএলও সুপারভাইজার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। কোনো বিএলও ঠিকমতো দায়িত্ব না পালন করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। সম্প্রতি বিধি মেনে বিএলওরা যাতে শুধুমাত্র ভোটারদের বাড়ি গিয়ে এই ফর্ম বিলি নিশ্চিত করেন তা জানাতে প্রত্যেক জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ এ রাজ্যে ইনুমারেশন ফর্ম বন্টনের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে। মঞ্চের তরফে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়ে ইনুমারেশন ফর্ম বিতরণের সময়সীমা আগামী 15ই নভেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হয়েছে। এই ফর্ম বিলির কাজ গত 4 নভেম্বর শুরু হলেও মুদ্রিত ফর্মের পর্যাপ্ত যোগান না থাকায় রাজ্যের বিভিন্ন অংশে বিএলওরা সম্প্রতি ফর্ম বিতরণের কাজ শুরু করেছেন বলে চিঠিতে দাবি জানানো হয়। কিছু ক্ষেত্রে ইআরও দপ্তর থেকে প্রথম দুদিনে ফর্ম পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু জায়গায় শাসক দলের বিএলএরা মৃত ভোটারদের পরিবারের সদস্যদের কাছে ফর্ম বিলি করতে বাধ্য করছেন এবং কয়েকটি ক্ষেত্রে শাসক দলের বিএলএদের হাতে ফর্ম তুলে দিতে বাধ্য করা হয়েছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়। উল্লেখ্য, ইনুমারেশন ফর্ম বিলির সময়সীমা আগামী 11ই নভেম্বর শেষ হচ্ছে। এদিকে গত রাত 8টা পর্যন্ত 4,17,00,000-এর বেশি ইনুমারেশন ফর্ম রাজ্য জুড়ে বন্টন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে দ্বিচারিতা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল সাংবাদিক বৈঠকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এসআইআর করতে দেবেন না বলে পথে নেমে আন্দোলন করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে শাসক দল অংশগ্রহণ করে এই প্রক্রিয়ায় আগেই সম্মতি জানিয়েছে। এসআইআর নিয়ে মিথ্যাচার ও ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে শুভেন্দুবাবু অভিযোগ করেন। এসআইআর কে এনআরসি বলা, এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া, মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন। এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না, তখন সরাসরি সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম 72 ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে, সেটা তিনি দিতে পারেননি। এসআইআর সংক্রান্ত কাজে যে কোনো সমস্যার ক্ষেত্রে বিজেপি জেলাভিত্তিক হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সাধারণ মানুষ ওই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারবেন বলে সামাজিক মাধ্যমে এক পোস্টে বিরোধী দল নেতা জানিয়েছেন। ইনুমারেশন ফর্ম পূরণের ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগের আবেদন জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ওই চিঠিতে অধীরবাবু লিখেছেন, রাজ্যের অনেক মানুষই এই ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ রাজ্যের শাসক দল এসআইআরের নামে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করছে বলেও অভিযোগ করেছেন তিনি। রাজ্যের একাধিক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট 42টি পুরসভার নেতৃত্বে বদল করার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে খবর। ইতোমধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান, মাল পুরসভায় ভাইস চেয়ারম্যান বদল হয়েছে। পরিবর্তন এসেছে ডালখোলা পুরসভাতেও।
রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের সদস্য সংখ্যা কমানো হয়েছে। দক্ষিণবঙ্গের দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম নতুন করে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, কালনা, দাঁইহাট পুরসভার চেয়ারম্যান বদল হয়েছে। কাটোয়া ও গুসকরা পুরসভার ভাইস চেয়ারম্যান পদেও এসেছে নতুন মুখ। পূর্ব মেদিনীপুরের তমলুক ও এগরা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকেও সরানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মানব পাচার মামলার তদন্তে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি 1 কোটি টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। গত শুক্রবার সকাল থেকে এক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়ি, অফিস সহ 7 জায়গায় তল্লাশি চালায় ইডি। বহু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। তল্লাশি চলে দমদম নাগেরবাজার এলাকাতেও। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। যাত্রী সুরক্ষায় রাজ্য সরকার পরিবহন নিগমগুলির নতুন কেনা বাসগুলিতে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন যন্ত্র লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা সহ রাজ্যের কয়েকটি জায়গায় সম্প্রতি বাসে আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিবহন ভবনে বৈঠক ডাকেন। পাশাপাশি ডিপোতে থাকার সময় বাসগুলির রক্ষণাবেক্ষণ ও এই কাজে যুক্ত কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও গত 1 বছরে বাংলার বাড়ি প্রকল্পের নির্দিষ্ট শর্ত মেনে অনেক বাড়ির কাজ শেষ না হওয়ার কারণ খুঁজে দেখার জন্য রাজ্য সরকার জেলা শাসকদের নির্দেশ দিয়েছে। 24 পরগনা, মুর্শিদাবাদ ও কোচবিহার জেলায় এই প্রকল্পে অনেক বাড়ির কাজ বাকি থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্য সচিব মনোজ পান্ত। প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে প্রতি সপ্তাহে রিপোর্ট পাঠানোর জন্য জেলা শাসকদের তিনি নির্দেশ দিয়েছেন। সংস্কারের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু আজ 16 ঘন্টা বন্ধ থাকছে। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। হাওড়া ব্রিজের দিকে যানবাহন ঘুরিয়ে দেওয়ার কারণে আজ সেন্ট জর্জেস গেট এবং স্ট্যান্ড রোডে যানজটের আশঙ্কা। কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত প্রথম ভারতীয় ছবি বিমল রায় পরিচালিত 2 বিঘা জমিন গতকাল প্রদর্শিত হয় 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি সম্প্রতি পুনরুদ্ধার করার পর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ভেনিসে। এরপরই দেখানো হল কলকাতায় সলিল চৌধুরীর শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্য বিভাগে। উপস্থিত ছিলেন বিমল রায়ের কন্যা অপরাজিতা সিনহা এবং পুত্র জয় রায়। সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক ও বিমল রায়ের স্মৃতিচারণ করে আকাশবাণীকে তিনি বলেন, সলিল কাকু আসলেন বম্বেতে বাবার নেমন্তন্নয়। উনি খালি বললেন যে আমার একটা কন্ডিশন আছে, আপনি মিউজিকও দেবেন। এইভাবে আরম্ভ হলো সলিল কাকুর ক্যারিয়ার। পুরো ব্যাপারটা একটা এমনভাবে একটা সাংঘাতিক ইউনিয়ন হয়ে গেছে। ভবা কাকা একটা আশ্চর্য লোক ছিলেন। খ্যাপাটে আমাদের বাড়িতে এসে উনি 2 মাস ছিলেন যুক্তিতত্ত্বের গপ্পর স্ক্রিপ্ট লেখার জন্য। তখনই আমার পরিচয় হলো। আমার তো দারুণ লাগছে যে ছবিটা রিস্টোর হলো ঠিক এই সময় 2 বিঘা জমিন। ভেনিসে ওইটার প্রিমিয়ার হলো। তারপরে আবার সলিল কাকুর সেন্টেনারি, তো ভবা কাকার সেন্টেনারি, এই সব কিছু মিলিয়ে একটা আশ্চর্য যোগাযোগ। কলকাতায় আজ অনুষ্ঠিত হচ্ছে ফিট ইন্ডিয়া সাইক্লোথন। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া মুভমেন্ট, স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া সাই, কোল ইন্ডিয়া এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আজ সকালে প্রায় 3,500 প্রতিযোগী এই সাইক্লোথনে অংশ নিচ্ছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শীতের আমেজ। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। আগামী 2-1 দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায়। উত্তর পশ্চিমের হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য রয়েছে। এর ফলে আমাদের মিনিমাম টেম্পারেচারটা গত 24 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি মতো কমেছে বেশিরভাগ জেলাতে। আগামী 3-4 দিনের মধ্যে আরও কিছুটা কমবে। সিএবি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল ইডেনে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়। সিএবির তরফে রিচা ঘোষের হাতে সোনার ব্যাট, সোনার বল ও 34 লক্ষ টাকা চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনুষ্ঠানে খেলোয়াড়দের উপর অতিরিক্ত মানসিক চাপ দেওয়া অনুচিত বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। টিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন, আমরা এক্সপেকটেশন রাখবো কিন্তু মেন্টাল প্রেশার দেব না। তাকে আস্তে আস্তে এগোতে হবে। মনের শক্তি সবচেয়ে বড় শক্তি, মানসিক শক্তি। রিচা ঘোষ বলেন, বিশ্বকাপ জয় করে শিলিগুড়িতে ফিরে ও কলকাতায় যেভাবে তাকে স্বাগত জানানো হয়েছে তাতে তিনি আপ্লুত। অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে, যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে আর এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, তো খুব ভালো লাগছে। আর স্বপ্নের মতনই এটা লাগছে। আর যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি, ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে, কত বলে। আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে। ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে।
শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। বাড়ি বাড়ি না গিয়ে অন্য জায়গা থেকে ইনুমারেশন ফর্ম বন্টনের ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। 8 বিএলওকে শোকজ। রাজ্যের একাধিক পৌরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর ব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশের আফ্রিকা সফরে গতকাল অ্যাঙ্গোলায় পৌঁছেছেন। আজ তাঁর সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সামাজিক ন্যায় তখনই নিশ্চিত করা সম্ভব হবে যখন ধনী দরিদ্র নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে বিচার ব্যবস্থার সুবিধা পৌঁছে যাবে। শ্রী মোদী আজ দেরাদুনে উত্তরাখণ্ড রাজ্যের রজত জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল দিল্লিতে 10টি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থার সঙ্গে বৈঠক করে তাদের বার্ষিক কার্যক্রমের পর্যালোচনা করবেন। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে 11ই নভেম্বর ভোট গ্রহণের আগে আজ প্রচারের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল জনসভা ও রোড শোর কর্মসূচি রেখেছে। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও হরিয়ানার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদগুলিকে দূষণ ছড়ানো শিল্প কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশের আফ্রিকা সফরে গতকাল অ্যাঙ্গোলা পৌঁছেছেন। রাত 11টা নাগাদ তিনি রাজধানী লুয়ান্ডায় নামেন। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপ্রধান অ্যাঙ্গোলায় এলেন। চলতি বছর দুদেশের কূটনৈতিক সম্পর্কের 40 বছর পূর্তি হচ্ছে। উল্লেখ্য, গত মে মাসে সেদেশের রাষ্ট্রপতি জুয়াও ম্যানুয়েল গঞ্জালভেস লরেঙ্কো দিল্লি সফরে এসেছিলেন। আজ রাষ্ট্রপতি মুর্মু লুয়ান্ডার রাষ্ট্রপতির নিবাসে গিয়ে রাষ্ট্রপতি লরেঙ্কার সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন এবং দুদেশের মধ্যে একাধিক মৌ স্বাক্ষরিত হবে। জানা গিয়েছে, সেদেশের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির স্বার্থে ভারত $200 মিলিয়ন ঋণ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা এই সফরে চুক্তিতে রূপান্তরিত হবে। অ্যাঙ্গোলায় নতুন তৈলখনি আবিষ্কৃত হওয়ার প্রেক্ষিতে ভারত তৈল উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতার হাত বাড়াতে সম্মত হয়েছে। এর পাশাপাশি খাদ্য নিরাপত্তার ব্যাপারেও ভারত অ্যাঙ্গোলাকে সাহায্য করবে বলে স্থির হয়েছে। রাষ্ট্রপতি মুর্মু অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন। আগামী 11 থেকে 13ই নভেম্বর সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি বোতসওয়ানায় গিয়ে সেদেশের রাষ্ট্রপতি দুমা বুকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেদেশের সঙ্গেও ভারত একাধিক দ্বিপাক্ষিক চুক্তি করবে বলে জানা গিয়েছে। বোতসওয়ানা থেকে ভারতের চিতা নিয়ে আসার ব্যাপারেও দুদেশ একমত হয়েছে। এর পাশাপাশি প্রতিরক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা নিয়েও দুদেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সামাজিক ন্যায় তখনই নিশ্চিত করা সম্ভব যখন ধনী দরিদ্র নির্বিশেষে সব স্তরের মানুষের কাছে বিচার ব্যবস্থার সুবিধা পৌঁছে যাবে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টে আইনি সহায়তা পরিষেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্থানীয় ভাষায় আইনি নথিপত্র তৈরির ওপরেও জোর দিয়ে তিনি বলেন, গত কয়েক বছরে সরকার বিচার ব্যবস্থার আরও দ্রুত এবং সময়োপযোগী করে তোলার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে। एक गरीब व्यक्ति तब तक न्याय नहीं पा सकता जब तक उसे अपने अधिकारों का ज्ञान न हो, वह कानून को न समझे और सिस्टम की कॉम्प्लेक्सिटी से डर महसूस करता रहे। इसलिए कमजोर वर्गों, महिलाओं और बुजुर्गों में लीगल अवेयरनेस को बढ़ाना ये हमारी प्राथमिकता है। आप सभी और हमारी अदालतें इस दिशा में निरंतर प्रयास करते रहे हैं। প্রধানমন্ত্রী উত্তরাখণ্ড রাজ্য গঠনের রজত জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে আজ দেরাদুন যাচ্ছেন। তাঁর সফরকালে প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন। এছাড়াও তিনি 8,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা এবং 930 কোটি টাকার কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। অন্যদিকে 7,200 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন। তিনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় 28,000 বেশি কৃষকের জন্য 62 কোটি টাকা প্রদান করবেন। প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার দুদিনের সফরে ভুটান যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক যৌথভাবে 1020 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাত সাংচুর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ভারত ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটি রূপায়ণ করেছে। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংইয়ে ওয়াংচুকের 70তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগের সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে। শ্রী মোদী থিম্পুতে বিশ্ব শান্তি প্রার্থনা উৎসবে যোগ দেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল দিল্লিতে 10টি রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থার সঙ্গে বৈঠক করে তাদের বার্ষিক কার্যক্রমের পর্যালোচনা করবেন।
এই বৈঠকেই গত 10 বছরে গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কি কাজ হয়েছে এবং আগামী 5 বছরে কোন কোন কাজ করা হবে তার খতিয়ান পেশ করা হবে। এদিনই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নতুন গবেষণা সংক্রান্ত নীতিও প্রকাশ করা হবে। এর পাশাপাশি রাজনাথ সিং স্বয়ং নামে একটি নতুন শক্তি সাশ্রয়কারী ব্যবস্থাপনারও সূচনা করবেন। গত 10 বছরে প্রতিরক্ষা সংক্রান্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি গবেষণা ও উন্নয়নে 30,000 কোটি টাকা খরচ করেছে বলে জানা গিয়েছে। আগামী 5 বছরে এই খরচ বাড়িয়ে 32,000 কোটি টাকা করা হবে বলে জানা গেছে। বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের আগে আজ প্রচারের শেষ দিন। 20টি জেলার 122টি বিধানসভা আসনে এই পর্যায়ের ভোট গ্রহণ হবে আগামী মঙ্গলবার। এনডিএ, মহাজোট এবং অন্যান্য দলের বরিষ্ঠ নেতারা রাজ্যের বিভিন্ন এলাকায় আজ মিটিং, মিছিল এবং জনসভায় অংশ নিচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সাসারামে এক জনসভায় বক্তব্য রাখবেন। গতকাল সুপৌলে এক জনসভায় তিনি আরজেডি এবং কংগ্রেসের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের সমর্থনের অভিযোগ তোলেন। প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বেটিয়ায় এক নির্বাচনী জনসভায় রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসের বিরুদ্ধে উন্নয়ন সম্পর্কে গাছাড়া মনোভাবের অভিযোগ করেছেন। টিডিপির মহাসচিব এবং অন্ধ্রপ্রদেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ আজ বিহারের পাটনায় এনডিএ প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেবেন। অন্যদিকে কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ বাহাদুরগঞ্জে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সিপিসিবি এবং দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও হরিয়ানার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদগুলিকে 1700 দূষণ ছড়ানো শিল্প কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। এরা গঙ্গা, যমুনা সহ একাধিক নদী ও জলাশয় মারাত্মক অপরিশোধিত দূষিত সামগ্রী ছড়াচ্ছে বলে অভিযোগ। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিশেষজ্ঞ আফরোজ আহমেদের বেঞ্চে অভিযোগ পেশ করে জনৈক মোহাম্মদ ইমরান আহমেদ জানিয়েছিলেন, শত শত সংস্থা কেন্দ্রীয় দূষণ বিধি মানছে না। তারা অনলাইনে দূষিত বর্জ্য পর্যবেক্ষণ ব্যবস্থা বা OCEMS লাগায়নি। এই ব্যবস্থায় নিয়মিত কত দূষিত বর্জ্য নিষ্ক্রমণ হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখা সম্ভব হয়। গত 8ই মার্চ শ্রী আহমেদ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ সংস্থাকে বিস্তারিত রিপোর্ট দিয়েছিলেন, কিন্তু পর্ষদ কোনো ব্যবস্থা নেয়নি বলে তাঁর অভিযোগ। দিল্লিতে সাম্প্রতিক উড়ান বিভ্রাটের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু গতকাল এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ATC ঘুরে দেখে সেখানকার বিশেষজ্ঞরা কিভাবে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে তা পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, গত 6ই নভেম্বর রাতে দিল্লি বিমানবন্দরের মেসেজিং সিস্টেমে ত্রুটি ধরা পড়ে, যার জেরে পরদিন 7ই নভেম্বর পর্যন্ত 46টি উড়ান বাতিল করা হয়, নয়তো দেরিতে চলাচল করার ব্যবস্থা করা হয়। পাকিস্তানে মানবাধিকার, বিশেষ করে মহিলাদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে বলে জাতীয় সংসদে রিপোর্ট পেশ করেছেন সেদেশের মানবাধিকার সংক্রান্ত দপ্তরের মন্ত্রী আজম নাজির তারার। 2021 থেকে 2024-এর মধ্যে পাকিস্তানে 7,500 মহিলাকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে 1,553 জনকে হত্যা করা হয়েছে পারিবারিক সম্মান রক্ষার নামে। ন্যাশনাল পুলিশ ব্যুরোর তথ্য উল্লেখ করে তিনি জানান, গত 4 বছরে 17,771 জন মহিলাকে ধর্ষণ বা গণধর্ষণ করা হয়েছে। হেফাজতে থাকাকালীন যৌন হেনস্থার শিকার হয়েছেন 121 জন। মন্ত্রী আরও বলেছেন, প্রতি বছর গড়পড়তায় 1000 মহিলাকে পারিবারিক সম্মান রক্ষার্থে খুন করা হয়, কিন্তু বহু তথ্যই ঠিকমতো নথিভুক্ত করা হয় না। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ কর্ণাটক সফরে যাচ্ছেন। সফরকালে তিনি হাসানে জৈন সন্ন্যাসী ও আধ্যাত্মিক নেতা আচার্য শান্তিসাগর মহারাজের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ইউক্রেনের 2টি পারমাণবিক বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশন লক্ষ্য করে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 7 জনের মৃত্যু হয়েছে। ডনিপ্রো শহরে 3 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। দক্ষিণ পূর্ব জাপোঝিরিয়া অঞ্চলে 3 জন এবং উত্তর খার্কিভ অঞ্চলে 1 জন নিহত হয়েছেন। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া 450টিরও বেশি ড্রোন এবং 45টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়া মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ট্রাম্পের এই মন্তব্য গুরুতর এবং এর পরিণতি অনিশ্চিত। তিনি জানান, রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পরিস্থিতি মূল্যায়নের জন্য রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছেন। উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন তিনি আমেরিকার যুদ্ধ দপ্তরকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত G20 শিখর সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেবে না বলে সেদেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। সাদা চামড়ার মানুষের ওপর কথিত নির্যাতনের অভিযোগে ট্রাম্পের এই সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকায় G20 শিখর সম্মেলন আয়োজনের ঘটনাকে ট্রাম্প লজ্জাজনক আখ্যা দিয়েছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে বর্ণনা করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশের আফ্রিকা সফরে গতকাল অ্যাঙ্গোলায় পৌঁছেছেন। আজ তাঁর সেদেশের
বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সামাজিক ন্যায় তখনই নিশ্চিত করা সম্ভব হবে যখন ধনী দরিদ্র নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে বিচার ব্যবস্থার সুবিধা পৌঁছে যাবে। শ্রী মোদী আজ দেরাদুনে উত্তরাখণ্ড রাজ্যের রজত জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। খবর শেষ হলো।